ছবি হিটের জন্য আছে তিনটে বেসিক পিলার। ছবি হিটের জন্য আছে তিনটে বেসিক পিলার, শুরু থেকে শেষ অবধি থ্রিলার থ্রিলার থ্রিলার। থ্রিলার বেস ছবি, এবং সেটা নিয়ে আড্ডা দেওয়ার জন্য এই মুহূর্তে অবেলায় আড্ডায় আমার দুই গেস্ট মনোজ এবং সাদাফ। ওয়েলকাম ওয়েলকাম। আপনারা তো অত্যন্ত সেন্সিবল লোক বলে জানতাম, কিন্তু আপনারা এরকম পাগলের আখড়ায় চলে এলেন, আমি অবাক হয়ে যাচ্ছি। আপনাদের কেউ প্রি ইনফরমেশন দেয়নি? না, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? স্টার্টেড, দ্য ম্যাডনেস হ্যাজ স্টার্টেড। খুব ভালো। আমরাও নট লেস এনি কম পাগল, আমরা ভেরি ভেরি বিগ পাগল। দেন আপনারা একদম রাইট জায়গায় এসেছেন। একদম একটা পাগলখানা, এখানে একটা জমঘট বসবে। আর হ্যাঁ, সবাই পাগলকে নিয়ে শুটিংও করেছি, তো এরকম সব পাগল, মানে আমরা সবাই পাগল। এক্স্যাক্টলি, আপনারা তো সবাই পাগল, আমাদেরই পাগলের রাজত্বে। এমন একটা সিনেমা বানিয়েছেন যা শুরু থেকে শেষ অবধি পাগলামির ছাপ রয়েছে। এখন অবধি ফিডব্যাক কেমন রিগার্ডিং 89 ফেসবুক বা কমন? অসাধারণ অসাধারণ। এরভাবে মানে আমি এক্সপেক্টই করিনি। ইনফ্যাক্ট আমাদের সবাই কেউ অত যে মানে 4th উইক রানিং চলছে, 4th উইকেও লোকরা ছবি দেখে আমাকে ফেসবুকে মানে ফিডব্যাক দিচ্ছে এটসেট্রা, দ্যাট এই ধরনের থ্রিলার বাংলা ছবি আমরা কখনো আগে দেখিনি। সো লট, মানে প্রত্যেক দিকেই সবাইদের এই ছবিটাকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল। মনোজের এক্সপেকটেশন, এভরিবডি, আমাদের এডিটরের এক্সপেকটেশন, অল অ্যাক্টর্স, আমাদের একটা এক্সপেকটেশন। ফর মি স্পেশালি, এটা প্রথম একটা লিড রোল প্লে করলাম 89-এ, ওটার একটা এক্সপেকটেশন। আর হ্যাঁ, সো এট দি এন্ড অফ দ্য ডে ওই এক্সপেকটেশনের যে আনসার্স আমরা পেয়েছি, ইটস বিন ভেরি ভেরি পজিটিভ ফ্রম প্রত্যেকটা অডিয়েন্স, from and all varied age groups. All age groups have enjoyed 89. একটা ডিফারেন্ট ব্যাপার লেগেছে, একটা ফ্রেশনেস লেগেছে। স্ক্রিপ্ট হ্যাজ বিন প্রেজড আ লট। মানে অনেকজন বলেছে যে 89 এর স্ক্রিপ্ট ইজ দ্য হিরো অফ দ্য ফিল্ম, which is very good. Story and the script is the hero of the film. মানে not the characters, not the actors, মানে but the entire complete package of the script. So এটা কম্প্যাক্ট আর কি, মুভিটা কতটা কম্প্যাক্ট সেটা অ্যাট লিস্ট বোঝায়। তার ছবি মানে তার দৃশ্যায়নগুলো বা আমার যে গল্পটা সেটা কতটা স্ট্রং হয়েছে তার উপর। তবে যখন ছবিটা রিলিজ করেছিল তখন কি বুঝতে পেরেছিলে যে ফ্রাইডেতে যখন আমার ছবি রিলিজ করবে বা অন্যদের দিন যখন আমার ছবি রিলিজ করবে, সেই সময় অন্য ছবির তুলনায় আর্থকোয়েক তোমাকে বেশি ট্রাবল দেবে? অনেক অনেক অনেক। সেটা ওয়াজ লাইক গড। আমি বলবো কি, আই থিংক তুমি পাস্ট লাইফের কোন কার্মাটা পে আপ করছিলে, কিছু পে আপ করছিলাম। গড ইজ এ ফিল্ম ক্রিটিক টোটালি। না, সেই সপ্তাহটা নট অনলি ভূমিকম্প তো হলোই, তারপরে আপনার ওই স্ট্রাইকটা হলো, তারপরে ইলেকশন রেজাল্টসটা হলো, মানে পরপর কিছু না কিছু চলছিল। দ্যাট ওয়াজ সর্ট অফ ইটিং ইনটু দ্য মার্কেট আর কি। আমাদের যেহেতু মানে ফার্স্ট উইক যেটা এক্সপেক্ট করছিলাম, বাট হ্যাঁ সেকেন্ড উইক থেকে আবার যে ধরলো, দেন দ্য ফিডব্যাক রিভিউ স্টার্টেড কামিং। লোক অ্যাকচুয়ালি সেকেন্ড উইকে প্রায় দেখতে গেল যারা ফার্স্ট উইকে প্ল্যান করছিল। এক্স্যাক্টলি দ্যাট হ্যাপেন্ড। মানে ফার্স্ট বাউন্সার গুলো ভালোই সামলেছো। হ্যাঁ। সাদাফের জন্য প্রশ্ন আছে। আমি শুনেছি তুমি নাকি ছেলেবেলায় ম্যাথমেটিশিয়ান হওয়ার প্ল্যান করেছিলে? নট এট অল। ও গড, ম্যাথমেটিশিয়ান এন্ড মি, পাগল নাকি বস? তোমার যে সিনেমাতে তুমি করো তার মধ্যে অঙ্ক থাকে, আরেকটা ছিল শেষ অঙ্ক, এটাতে 89। এটা তো ব্রিলিয়ান্ট অবজারভেশন। আমি মানে আই হ্যাভন্ট অবজার্ভড দ্যাট টিল ইয়েট, বাট থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 89 হলো এখন শেষ অঙ্ক, আর আই ডোন্ট থিংক এনি আদার নাম্বারস। না, আরশিনগরে অনেকে ভুল করে উচ্চারণ করে না, আরশিনগর দেখতে যাচ্ছি। আরশিনগর, হ্যাঁ সেটাও হতে পারে, বাট হ্যাঁ এটা আই থিংক ইটস জাস্ট দ্য কার্মিক, ইটস জাস্ট দ্য থিং দ্যাট হ্যাপেন্স। সো হ্যাঁ। তো ছেলেবেলায় কি হওয়ার স্বপ্ন দেখতে? তখনও কি ম্যাথমেটিশিয়ান হওয়ার স্বপ্ন দেখতে নাকি ভাবতে অ্যাক্টর হব? কিছুই না, জানি না কি আই ডোন্ট নো। আই মিন কিছুই জানতাম না, কিছুই ভাবতাম না, কিছুই চিন্তা করতাম না কি হব কি না হব। আই ওয়াজ লাইক দিস মাস্ট মলা, দিস হোল ফ্রি বার্ড। প্রেজেন্টের জন্য মানে এখন যা হচ্ছে সেটাই দেই, বাস ওটাই ছিল। পরে কি হব। হ্যাঁ, সেটা এখনো ভাবি না, বাট হ্যাঁ এনি হাউ। কখনো মনে হয়নি যে আমি এটিএস এর অফিসার হলে বেটার হতো? ATS এর অফিসার হলে হ্যাঁ বেটার হতো। হ্যাঁ, I could have killed a lot of, I could have done a lot of justice. হ্যাঁ, अब तक 89 ফিল্মের নাম বদলে যেত अब तक 89। না, সেটা হলে it would have been great, but না, একটারও it happened out of passion. আর এখনো it's a passion, it's not yet a job or per se anything, it's a passion. যে করি যে সেটা প্যাশনের জন্য করি। সো আমার ক্ষেত্রে I mean it's about যে কি হওয়ার ইচ্ছে ছিল, was someone who would say যে যাই কিছু না করি একটা প্যাশন দিয়ে করি, তার মধ্যে একটা লাইফ দিয়ে একটু। সো ওই হচ্ছে আমার একটা থট যে কি হওয়ার ইচ্ছে ছিল। মনোজ, তোমার ইউজুয়ালি যেটা হয় আর কি, আমি যখন একটা ফিল্ম দেখতে যাই তখন তার রিলিজের আগে যখন প্রমোশন ফেজ চলে তখন সব ডিরেক্টর, সব অ্যাক্টর, সমস্ত ক্রুজ তারা প্রত্যেকে ফিল্মের আগে গিয়ে বলে
আমরা না একটা অন্য রকমের ছবি বানাচ্ছি। সো এবার প্রবলেম কি হয়, যারা দেখছে যারা শুনছে তাদের জন্য যে তারা ভাবে এবারটাও তো বলবে এটা অন্য রকম ছবি বানাচ্ছি, ফলত যেটা অরিজিনালি অন্য রকমের ছবি সেটার ক্ষেত্রেও এই পালে বাগ পড়লো সিচুয়েশন। তো তোমার ক্ষেত্রেও কি সেম প্রবলেমটা হয়নি? মানে আমাকে অনেকজন জিজ্ঞেস করলো অ্যাকচুয়ালি প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমাকে ছবি রিলিজ হওয়ার আগে জিজ্ঞেস করলো কি আপনি দর্শককে কি বলবেন, মানে ছবি দেখতে যাওয়ার মানে হোয়াট ইজ দ্যাট। আমি বলবো দেখুন, আমি যে প্রত্যেক নির্দেশক বা পরিচালক বলে আর অ্যাক্টর অ্যাক্ট্রেসেস বলে কি আপনি এই ছবিটা ডেফিনেটলি দেখতে যান, অন্যরকম ছবি, ইটস এ ভেরি ডিফারেন্ট ফিল্ম। আমি সেটাই বলছি, আই এম নট গোয়িং, আমি অন্য কিছু বলবো না, আই এম জাস্ট সেইং সেম থিং। বাট হ্যাঁ, একবার যদি দেখুন তারপরে আপনি বুঝতে পারবেন কি আমি বললামটা কেন, অ্যান্ড ওয়াই ডু ইউ ফিল দ্যাট হোয়াট আই সেড ইজ রাইট। তো এই ব্যাপারটা মানে আর কিছু বলার নেই। তারপরে আমি সেম থিং আবার বলতাম, অন্যরকম ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট, গল্প ডিফারেন্ট, আমি বলে যেটা সবাই বলছে সেটাই আমি বলছি। এক্স্যাক্টলি। যখন আমরা ফার্স্ট টাইম পোস্টার দেখেছিলাম তখন আমরা পোস্টারের ডিজাইন দেখে বোঝা যায় না যে এটা একটা কাইন্ড অফ মুভি হবে। তো খুব কমন পারসেপশন হচ্ছে দুটো বেসিক আইডিয়া নাম্বার 1 হচ্ছে এটার মধ্যে একটা সত্যি এক্স ফ্যাক্টর রয়েছে সিনেমার মধ্যে, বিকজ পোস্টার ডিজাইনিংটা ছিল অদ্ভুত। সাম্প্রতিককালে কিন্তু এই টিপিক্যাল বয় মিটস গার্ল মার্কা পোস্টার নয়, বা টিপিক্যাল ক্রাইম থ্রিলারের মতো পোস্টার নয়, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ, মানে একটা আর্ট ফিলিং আছে, প্লাস পিছনে বেশ কয়েকটা ছবি চরিত্রগুলো লাইক গ্রে শেডস রয়েছে। হ্যাঁ, তো পোস্টার ডিজাইনিং এর মধ্যে একটা ইনোভেটিভ ব্যাপার ছিল, কিন্তু যেটা সবথেকে বড় সম্ভাবনা ছিল যে লোকের কাছে এটা যাওয়া যে এটার মধ্যে বোধহয় আতলামি রয়েছে। সো এটা একটা মনে হয় না এটা একটা অবস্টাকল হতে পারতো আমার ইয়েদের জন্য, যারা দেখতে আছে তাদের জন্য। না দেখুন, খুব সচেতন সিদ্ধান্ত ছিল। না, পোস্টার অনেক রকমের পোস্টার হয় যেখানে পোস্টারটা আপনি দেখে বলতে পারেন, মানে ইউ মানে ইনফার করেন কি হ্যাঁ আসলামই রয়েছে মনে হচ্ছে পোস্টার দেখে, বা একটা আর্ট ফিল্ম রয়েছে মনে হচ্ছে পোস্টার দেখে। বাট আগেন পোস্টার ইজ জাস্ট টু কনভে এ ফিলিং, আর ওই ফিলিংটা আমি যেতে চাইছিলাম। কারণ আপনি যদি পোস্টারটা ভালো করে দেখবেন, আমাদের ইউজ এ রেড ব্যাকগ্রাউন্ড, ওই লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কয়েকটা নাম্বারস গুলো লেখা আছে, মানে এই পুরো নাম্বারস গুলো শেডেড আছে ব্যাকগ্রাউন্ডে, আর একটা স্প্রেড আছে, বাস ওই স্প্রেডটা আমার প্রপ ছিল, এই স্প্রেডের সাথে ওদের তিনজনের মুখটা। সো আই ডিড নট ওয়ান্ট টু গিভ অ্যাওয়ে এনিথিং এলস। আমি বললাম দেখুন এই স্প্রেডটা কেন, তিনজনের মুখ ঠিক আছে, হিরো হিরোইন, দুজন হিরো একজন হিরোইন আছে, বাট পোস্টার বানানোর সময় আমি ওই ফিলিংটা যখন আমি ক্রিয়েটিভ ডিজাইনকে যেটা স্টুডিও সিগনেট যারা করেছে, সো আই জাস্ট গেভ হিম দ্য ফিডব্যাক কি বস দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আমি চাই একটা you give the feel of the film wherein ওই লাল ব্যাপারটা একটু থাকে, নাম্বারস গুলো একটু থাকে, যেটা হালকা থাকবে। আই ডোন্ট ওয়ান্ট দ্য নাম্বারস আউট, নাম্বার অফ দ্য টাইটেল অফ দ্য ফিল্ম ইজ 89, ওটা তো একটা নাম্বার, কিন্তু ট্যাগলাইন হচ্ছে নট জাস্ট এ নাম্বার। সো এটা একটা কন্ট্রাস্টটা দিয়ে জাস্ট গিভ দ্যাট প্রসেস। সো আমার কোনো ছিল না কি আমি আতলামি এটা দেখাচ্ছি বা হচ্ছে, আই নেভার থট অফ দ্যাট। আমার জন্য it worked actually works as a mystery. 89 কেন, 89 কি, 89 একটা অন্য ধরনের একটা স্টেটমেন্ট, এমনি কোনো নামই হয়নি একটা ছবির। I don't think so. And 89 why? And a mystery, as যদি আমি একটা অডিয়েন্স আছি, I'll always wonder why 89, what is 89 about? রাস্তার নাম্বার, খাবারের প্লেট, শার্ট, ওয়ার্ডরোব, 89 কি? People saying 1989 নিয়ে কোনো একটা গল্প। Exactly, 1989 I said ছবি দেখবেন তখন বুঝতে পারবেন কি নিয়ে গল্পটা। মিস্ট্রিটা and ওই দুটো নাম্বারই is I think the hero of the film as well. Those two numbers are such important numbers all of a sudden for all the characters as well as for আমাদের জীবনে। Is it a Hitchcock kind of mystery or a different kind of? See, it's a very different kind. I mean, সেটাই বলছি, it doesn't fall into any category. It's an original. It's people say, is it a psychological thriller? Or is it a crime thriller? I can't say if it's a crime thriller or a psychological thriller or so it's just it's a fusion of everything. তো ওই জন্য মানে ফার্স্ট হাফে গল্পটা একটা অন্য ধারা, মানে it takes you to a different direction, second half it takes you to a different direction. And ফিরে এসে জানাবো কেন এই ছবির জন্য শঙ্কর মহাদেবন মামলা করার কথা ভাবলেন। এনজয় করতে থাকুন অবেলায় আড্ডার সঙ্গে, আমি নীলাঞ্জন, 89 এর টিমের সঙ্গে আড্ডা চলছে আজ। আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, সঙ্গে আমি নীলাঞ্জন। যাওয়ার আগে বলে গেছিলাম যে 89 ফিল্মের রহস্য, রোমাঞ্চ, এই বিষয়গুলোকে যেমন আমরা পড়তে পড়তে ওপেন করবো, ঠিক তেমনই জানাবো এই সিনেমার সঙ্গে যুক্ত সবকটা গল্প। মনোজের কাছ থেকে জানার পালা। মনোজ, আমি শুনেছি রাইমার চরিত্রটার জন্য নাকি সব থেকে বড় দাবিদার ছিলেন শঙ্কর মহাদেবন। তিনি বিকজ ওখানে ফিল্মে ও ব্রেথলেস, এখানে শঙ্কর মহাদেবন ব্রেথলেস। রাইমার চরিত্রটা এরকমই ছিল, মানে ওর ছোটবেলা থেকে একটা প্রবলেম হয় কি, ও যখন কিছু ভায়োলেন্স দেখলে বা শুনলে শি স্টার্ট গোয়িং ব্রেথলেস, ও চোখ করতে আরম্ভ করে। তো
মানে কোন ডাক্তার ডায়াগনোস করতে পারছে না, এন্ড ফাইনালি শি মিটস অনুপ ভার্গব, যে ওকে ব্রেথলেস থেকে ব্রিদিং অবধি নিয়ে যায়। সো হি অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই। অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই, অ্যাবসলিউটলি, একদম। এন্ড হোয়াট অ্যাবাউট ইওর রোল, মানে এই ফিল্মে তোমার রোলটা একটা এটিএস অফিসারের। সো হ্যাঁ, মোর দ্যান এন এটিএস অফিসার, আমার কাজটা যেটা আছে ইন দ্য ফিল্ম ইজ স্টোরিতে যেভাবে ঢুকি ইজ থ্রু আ বম ব্লাস্ট, যেটা হয় একটা বম ব্লাস্টে হয়। এন্ড পূর্বা, রাইমার ক্যারেক্টারটা শি ইজ উইটনেস টু দ্য ব্লাস্ট। সো ওইভাবে আমার ওই ইন্টারোগেশনটা আরম্ভ হয়, আর তারপরে রাইমাকে জানা হয়, তারপরে দেখি যে ওর কিছু একটা কষ্ট আছে, দ্যার সার্টেন প্রবলেমস দ্যাট শি ইজ ফেসিং, আর আউট অফ দ্য কনসার্ন, একটা কনসার্ন, আই ট্রাই টু হেল্প হার আউট। আর ওই হচ্ছে ব্যাপারটা। লিসনার বা দর্শক যারা দেখছেন, যারা শুনছেন, তারা প্রত্যেকে দুটো জিনিস জানুন যে এই সিনেমার সঙ্গে দুটো বম্বের ঘটনা জড়িয়ে রয়েছে। একটা ডেফিনেটলি রিগার্ডিং দ্যাট বম ব্লাস্ট, এবং সেকেন্ড বম্ব ইজ রাইমা সেন। সো how was she as an actress? Fabulous. বাট ফিল্মে কখন মনে হচ্ছে যে হ্যাঁ এই মহিলাকে হ্যান্ডেল করাটা খুব ইজি, কখন মনে হচ্ছে উফ এই মহিলা না? নেভার, মানে সবসময় রাইমা ওয়াজ আমার ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য। শি ইজ সাচ আ মানে একদম ভেতর থেকে যা আছে বাইরে আছে সেটা, মানে শি ইজ নট প্রিটেনশিয়াস কি আমি ডেকোরেট করে কিছু বলবো আপনাকে, পিকচার আপনার অন্য কিছু বলবো, নাথিং লাইক দ্যাট। ভেতরে গেছে বাইরে বলে দেবে। সো বাট আদারওয়াইজ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস টু ওয়ার্ক উইথ, মানে সেটে সবসময় অন টাইম। মাঝে মাঝে একটু হার্ট অ্যাটাক দিয়ে দেয় আমাকে, সকালবেলা এসে চোখগুলো একটু লাল আছে, ঘুমোইনি আমি, পার্টি লেট নাইট পার্টি চলছে। আমি প্রথম দিন এসে দেখলাম ও গড হোয়াট ইজ রাইমা, কি হবে আছে, ডোন্ট ওয়ারি 8 ঘন্টা দাও আমাকে, আই বি ওকে। 8 ঘন্টার মধ্যে শি ইজ কাম এন্ড শি ইজ লুকিং ফ্রেশ, অ্যাবসলিউটলি। হ্যাঁ, লেটস গো ফর দ্য শট। আমি তো প্রথম দিন, তারপরে সেকেন্ড ডে আই নিউ ওকে ফাইন, রাইমা ইজ লাইক দ্যাট। তো কিছু করার নেই। তো তোমার সেটে সবথেকে বেশি ট্যান্ট্রাম কে দেখালো? কেউই না। ইনফ্যাক্ট আমি সবসময় ট্যান্ট্রাম দেখাতাম না, আমিও দেখাইনি, আমি দেখাইনি। আমাদের সেটে ওই ধরনের, আমাদের সেটে যদি কেউ আপনি যদি আসতেন, ইনফ্যাক্ট ইউ হ্যাড কাম টু দ্য সেট, যেটা একটা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার আমরা শুট করছি, ইট উইল লুক লাইক আ কমেডি ফিল্ম হচ্ছে। কারণ সবসময় আমাকে মানে সামবডি জোকিং, মানে লাফিং আউটসাইড দ্য ফ্লোর, আমরা কিছু মানে সেট ওয়াজ আ গ্রেট ফান। সেটার মধ্যে লেট করে কি আসতো শুটিং এ সব থেকে? কেউই না। এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার চলে না। কেউই না। রাইমা ওয়াজ অন টাইম, অপুদা তো ডেফিনেটলি অন টাইম, ব্যাং অন টাইম। 5টা বলেন 5টা ইজ রেডি। অপুদা ভীষণ টাইমে আসে। শতাফ ইউজ টু কাম, যখন ওর শটও ছিল না, যেদিন যে সিনে শটও ছিল না, ও সেদিনও আসতো। হ্যাঁ, দেখতে আসতাম, দেখতে আসতো, মানে অপুদাকে দেখবে, রাইমাকে দেখবে। সো হি ওয়াজ देयर অলওয়েজ when the শটও নেই ওর। সো I can't complain. আমি তো nobody late on the set. তাহলে তো ডাইরেক্টরের জন্য কাজ অনেক বেশি ইজি হয়ে গেল। দিতে পারছি না সবাইদের জন্য। আমি এরকম না, আমি খুব ঠান্ডা মাথা, আমি সেটের মধ্যে আর এমনিতেও আই নেভার স্ক্রিম আনলেস হ্যাঁ মানে কোনো শটের সময় কিছু গন্ডগোল হয়ে যায়, তখন দেন আই স্টার্ট লুজিং মাই টেম্পার, বাট আদারওয়াইজ না। তাহলে আরেকটা জিনিস বুঝলেন যে ওনাদের সেটে দুটো জিনিসই ছিল, ঠান্ডা মাথার উনি ছিলেন এবং হট রাইনাও ছিল। both are there and he was the balancing factor. ইউজুয়ালি যেটা হয় যে সেটের মধ্যে অনেকগুলো ইনসিডেন্ট একই সঙ্গে সাইমালটেনিয়াসলি চলতে থাকে। একটা টিম অনেক দিন ধরে অভিনয় যখন করে তখন তাদের মধ্যে একটা বন্ডিং ফ্যাক্টর চলে আসে, কখনো ফ্রেন্ডশিপ হয়, কখনো অ্যাফেয়ার হয়, কখনো ঝগড়া হয়। তোমাদের সেটে কখনো ঝগড়া হয়েছে বা কখনো কারোর মধ্যে মনে হচ্ছে যে এর মধ্যে একটা লাইন বাজি চলছে? ইটস কাইন্ড অফ আমাদের সেটে হয়েছে না, আমাদের সেটে ইনফ্যাক্ট যেদিন শুটিংটা শেষ হয়েছিল, কলকাতার শুটটা শেষ হয়েছিল, আই রিমেম্বার ওটা রুফটপে, রিমেম্বার দ্যাট ডে, হ্যাঁ রুফটপে শেষ হয়েছিল, and it was the last shot, কলকাতা শট। দেন তারপর আমরা কালিম্পং যাচ্ছিলাম নর্থ বেঙ্গলে শুট করতে। যখন লাস্ট শটটা শেষ হলো, it was actually evening and it was sunset. It was a very dramatic, very cinematic moment. Okay. আর প্রত্যেকটা মানে 89 এর প্রত্যেকটা টিম মেম্বার এত প্যাশনেটলি দিয়ে কাজটা করেছে, it's unbelievable. That last shot got over and after that we were all in a depression. Seriously, we all were in a depression for like the next 10 minutes there was silence. মানে কেউ কিছু বলতে পারছে না, লিটারালি একটা ইউ আর ফিলিং দ্যাট স্যাডনেস যে কাল থেকে আর শুট নেই, কাল থেকে কি করব। And anyhow wrap up করে then we of course had to celebrate and then we went out and celebrate, but ওটা আমার জন্য was one of the most memorable moments. নেক্সট টাইম আমার একটা অ্যাডভাইস রয়েছে মানুষের জন্য, নেক্সট টাইম তুমি 89 প্লিজ বানিও না, প্লিজ বানাও মহাভারত। কেউ যদি তোমার সেট থেকে বেরোনোর সময় ডিপ্রেসড হয়ে যায়, তোমার মহাভারত বানানো উচিত, প্লিজ চলতেই থাকবে নেভার It's a compliment. সেটা আমারও হয়েছে। ইনফ্যাক্ট কালিম্পং এ যখন আমরা ফাইনাল 3 দিন আমার মানে কলকাতা পর কালিম্পং ছিল, 3 দিন রাত করে আমাদের শুট পুরো
প্যাক আপ হয়ে গেল। লাস্টের শটের পর আই ওয়েন্ট ইনটু ডিপ্রেশন। রাইমা বলছে কেন তুমি কি সবসময় শুট করতে চাও? আই সেড না, এরকম কখনো হয়নি, এটা জাস্ট কখনো হয়নি, জাস্ট ফর 89 আই এম ফিলিং আরে কালকে শুট নেই। মনে আছে হোটেলে ব্যাক টু শিলিগুড়ি দুটো দরজা খোলা। উনি শুট করতে ভীষণ ভালোবাসেন, ডোন্ট প্রোভাইড হিম এনি গান, নইলে সালমান খানকে টক্কর দিতে পারে। আরে কি ভালো শুট করেছে, মানে 89 এ 90 মার্ডারস করে দিল, একটা গুলি ইউজ করলো, একটা গুলি সাইলেন্টলি, মানে দারুণ স্টোরিটা, ব্রিলিয়ান্ট স্টোরি। ওয়ান মোর থিং, যেটা যে কোনো ডিরেক্টরের ক্ষেত্রে বা প্রোডিউসার টিমের ক্ষেত্রে ভীষণ স্বস্তিদায়ক থাকে, যে আমার স্টোরির বা আমার ফিল্মের যে মেন মুখ, যে সব থেকে আই মিন পোস্টারে সব থেকে যার ওজন বেশি আমি বলবো কোট আনকোট, তার ছবি যদি রিসেন্ট কয়েকটা হিট করে তাহলে আমি বুঝবো চলো আমার ফিল্মটা রাইট প্রোগ্রেসে আছে। অপু তার কিন্তু লাস্ট দুটো ফিল্ম সেভাবে বক্স অফিস সাকসেসফুল নয়, তো সেটা কোনো একটা জায়গায় প্রেশার ক্রিয়েট করেনি মনে হয় না, নিজে। ইনফ্যাক্ট এবার সম্ভবত হিট এবার হ্যাঁ, বাট তার মাঝে আর দুটো রিলিজ করেছে না, ইচ্ছেমতির গল্প was not so big hit. again the whole point is আমার জন্য ওটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কখনো ম্যাটার করে না। ইনফ্যাক্ট যদি এবার সবরের আগে আমি 89 সাইন করেছিলাম অপুদাকে, সো ইট ওয়াজ নট দ্যাট এবার সবর দেখার পর কি অপুদা ওয়ার্কস, বিকজ ফর মি মাই জাস্ট গল্প লিখেছি, গল্পের মধ্যে ক্যারেক্টারকে আর ক্যারেক্টারের মধ্যে কোন অ্যাক্টর ফিট করতে পারে, কোন অ্যাক্টর মানে ক্যান ডু জাস্টিস টু দ্যাট ক্যারেক্টার, যে আমার পুরো গল্পটাকে জাস্টিস করতে পারবে, দ্যাট ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স। আমি তারপর ভাবি না কি আমি দক্ষতার কথা বলছি না, আমি বলছি যে এই যে লাস্ট মোমেন্টে পরপর এক দুটো ফিল্ম না চলে, সেটা কোনো একটা প্রেসার ক্রিয়েট করে দেয় যে এই সময়টা কি তাহলে ভদ্রলোকটা খারাপ চলছে। অভিনয় দক্ষতা নিয়ে কোনো কথাই চলে না, মানে অবুদা একজন স্প্লেন্ডিড অভিনেতা, সেটা নিয়ে কোনো কথাই নেই, কারণ কোনোই কথা নেই, বাট সেই সময়টা কি সামহাও মনে হয় প্রেসার ক্রিয়েট করছে বা আমার কখনো এরকম হয় না। ইনফ্যাক্ট যে কোনো তিনটে ছবি করেছি আমি, ডামাডোল এর আগে হয়েছিল, তার আগে হ্যালো কলকাতা 2008 করেছিলাম। তো আমি যখন সাইন করলাম আর ছবিটা যদি ওই অ্যাক্ট্রেস বা চললো কি চললো না, আই নেভার ইউজ টু লুক ব্যাক দ্য হিস্ট্রি, আই ইউজ টু সি কি অ্যাক্টর ক্যান পারফর্ম, গুড অ্যাক্ট্রেস or good actor ক্যারেক্টারে যায়, আমার জন্য দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, ক্যারেক্টারে যায়, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আর আমরা we got very good feedback, like best casting happening in this film. আমাদের প্রত্যেকটা কাস্টিং হয়েছে, every look at বরুণ দা being casted, কৌশিক ঘোষ, আমাদের বিপ্লব দাশগুপ্ত, even the guy কৃষ্ণেন্দু ঘোষ, মানে দারুণ কাস্টিং, একটা ব্রিলিয়েন্ট ওভারঅল। ফিরে এসে বরুণদার অভিনয় এবং তার চরিত্রটা নিয়েও ডেফিনেটলি কথা হবে। আপনি এনজয় করছেন নভেলায় আড্ডার সঙ্গে, আমি নীলাঞ্জন এবং 89 টিমের সঙ্গে কথা চলছে আজ। দেখছেন নভেলায় আড্ডা, আমি নীলাঞ্জন, ফিরে এলাম ছোট্ট ব্রেকের পর, এবং 89 ফিল্মের পরিচালক এবং অভিনেতা দুজন রয়েছেন এই মুহূর্তে এখানে, এবং তাদের সঙ্গে আড্ডা চলছে, এবং আড্ডায় বিভিন্ন রকম বিষয় উঠে আসছে, এবং আপাতত ওই সেটের মধ্যেকার হাঁড়ির খবরগুলো বের করার চেষ্টা করছিলাম, বাট ওনারা বললেন না সমস্ত কিছু খুব ঠিকঠাক আছে, কেউ দুষ্টু নয়। নটি তো কেউ ছিল তোমার সেটে, কেউ নাকি কেউ নটিও নয়, সবাই আমি তো মানে মনিটরের পেছনে বসে থাকতাম বা অ্যাক্টরের সাথে থাকতাম, আমি নটি কে ছিল কিনা ও বলতে পারবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, শাট আপ। নটি মানে নটি, আই থিংক রাইমা ইজ দ্য স্পিরিট অফ ইট অল। আই থিংক রাইমার প্রচন্ড স্পিরিট। আমরা যখন কালিম্পং গেছিলাম, আই মিন শি জাস্ট went on keeping us all engaged and being the live wire of the evening. মানে হ্যাঁ, so she is the naughtiest, মানে শৈলদাকে she got him very happily, হ্যাঁ। কি করেছিল গল্পটা শোনাও না। না, সেটা অন স্ক্রিন বলতে পারবো না, বাট হ্যাঁ, শৈলদা it is wonderful. শৈলদা sang a song for us, all thanks to Raima, মানে গান গাইতেই হবে, আজ গাবো না তোমাকে, all that. রাইমা পিছনে পড়ে, শৈলদা আমাদের প্রোডাকশন কন্ট্রোলার, শৈলেশ চ্যাটার্জি, তো খুবই ভেটারান মানে ইন্ডাস্ট্রিতে, তো ওনার পিছনে পড়ে করতে হবে, আর একটা ড্রিঙ্ক নিতে হবে, সাথে ধরে সেকেন্ড ড্রিঙ্ক নিতে হবে, থার্ড ড্রিঙ্ক নিতে হবে, মানে আমরা বুড়ো মানুষ বলে প্লিজ you have to go back to the hotel, but Raima is like that, she is good fun, really good fun, she is really naughty, but so you nothing, no tantrums, but high naughtiness, that's always wonderful. ইউজুয়ালি যেটা হয় যে একটা টিপিক্যাল থ্রিলারে যখন তুমি অভিনেতা বা রাদার কে দোষী সেটাকে লাস্টে গিয়ে যখন রিভিল করো, তার একটা চার্ম থাকে এন্টায়ার সিনেমাটা জুড়ে, যে কে অভিনেতা, মানে কে কোন অভিনেতা, হু ডাজ ইট। সো এটা একদম লোকেই সলভ করতে 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 যায় এবং শেষে গিয়ে রিভিল হয়। কিন্তু এটার আবার একটা নেগেটিভ পয়েন্ট, সত্যি তারা বলতেন যে আগে দোষীকে দেখিয়ে দাও, তাহলে ফিল্মটা বারবার দেখার একটা রিপিট ভ্যালু থাকবে। সো তোমার ক্ষেত্রে তোমার গল্পটা অত্যন্ত স্ট্রং, তোমার কাস্টিং
ব্রিলিয়ান্ট, এখন অবধি ছবি তুঙ্গস্পর্শী সাকসেস পেয়েছে, বাট এখন কি মনে হয় যে অ্যাজ এ ডিরেক্টর যদি আমি ওটাকে প্রথমে রিভিল করতাম, তারপরে যদি না, প্রথমেই রিভিল ছিল। আচ্ছা, আচ্ছা। অ্যাকচুয়ালি আমার ছবিতে ইটস 89 ইজ নট হু ডান ইট। Okay. 89 আর বিগিনিং থেকে জানি, ইনফ্যাক্ট যত আমরা প্রমোশন করেছি, ট্রেলার লঞ্চ করেছি ছবির আগে, তো ওর মধ্যে দেখা যায় কি শাশ্বত চ্যাটার্জি ইজ প্লেইং আ রোল অফ আ সিরিয়াল কিলার। ওনার ক্যারেক্টারের নাম হচ্ছে সব্যসাচী পাল, উনি সিরিয়াল কিলার। উনি 98টা মানে 89টা খুন করেছেন, তো হি ইজ আ সিরিয়াল কিলার। আসলে আমরা তো আগেই জানি বিগিনিং থেকে। তো সেটা কি খুব সচেতন সিদ্ধান্ত ছিল যে আমার এটাকে আমি প্রথম থেকেই রিভিল করব এবং আমি বাকি ছবিটাকে ওইভাবে বুনবো, নাকি মনে হয় যে উল্টোটা আরো বেশি ইন্টারেস্টিং? না, ভাইস ভার্সা। কি আমার ছবিতে যে গল্পটা এভাবে সাজিয়েছি, দ্য স্ক্রিন প্লে ওয়াজ সাচ কি আমি বিগিনিং থেকে দেখাবো কি ওর প্রবলেম চলছে, আর ও মানে পূর্বে একটা প্রবলেম চলছে যেটা ওই ভায়োলেন্স দেখলে একটু হয়ে যায়, চোখ করে, ব্রেথলেস হয়ে যায়, এন্ড দেন অনুপ ভার্গব ওর লাইফে আসে এন্ড হি টেকস ইট টু আ হিপনোথেরাপিস্ট। ওই হিপনোথেরাপিস্ট ওকে হিপনোটাইজ করে এন্ড দেন শি গোজ ইনটু আ চাইল্ডহুড। এখন পূর্বা প্রবলেমটা ইজ লিঙ্কড টু দিস ম্যান, যেটা যে হু ইজ আ সিরিয়াল কিলার। হাউ ইজ ইট লিঙ্কড? এইটাই মাথামাতিক দর্শকের কোশ্চেন মার্ক। ইটস নট হু, ইটস হাউ। ইটস হোয়াট নেক্সট এন্ড হাউ। এটা সবসময় একটা বিগিনিং থেকে যাবে। কি ওদের রিলেশনশিপটা কি, ও কি করেছিল ওকে, তো সেটা কি থাকবে, কি করেছিল এক্স্যাক্টলি যেন মনে হচ্ছে ক্রাইম থ্রিলার খেলছি, জাস্ট মনে হচ্ছে it's a lot of twists, it's a lot of twists. ওই হিপনোটাইজার যিনি তার ভূমিকা কে অভিনয় করেছেন বরুণ চন্দ্র। বরুণ চন্দ্র জান দ্য হিপনোথেরাপিস্ট রোল। ইনফ্যাক্ট উনি যখন গল্পটা শুনলেন উনি ওয়াজ ভেরি এক্সাইটেড, কেন আর বরুণ দার গলাটা, ওনার ভয়েসটা, যেটা এন্ড যখন আমরা ইউজ করলাম ওনাকে সেটে, অফকোর্স হি ওয়াজ মানে রাইমাকে হিপনোটাইজ করছে, ওকে নিয়ে গেল। তারপরে আমি অনেকটা মানে প্রেজেন্ট আর ফ্ল্যাশব্যাক মধ্যে যাচ্ছিলাম। প্রেজেন্টের মধ্যে রাইমা ভাবছে কি বরুণ দা আওয়াজ মানে ভয়েসটা আসছে ওনার কাছে, আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে যাচ্ছি বরুণ দা অ্যাকচুয়ালি হিপনোটাইজ করছে। আবার প্রেজেন্টে আসি, আবার বরুণ দার ভয়েস, ওই যে ভয়েসটা যখন আসছে ইকো করছে ভয়েসটা পুরো, মানে ওইভাবে রেখেছি যেহেতু হি ইজ থিংকিং অ্যাবাউট ইট। ব্রিলিয়েন্ট, মানে ওই পুরো সিনটাকে টেকস ইট টু আনাদার লেভেল। মানে বরুণ দার ভয়েস, মানে তিনটে প্রজন্ম একই সঙ্গে কাজ করছে এই ছবিটার মধ্যে। একদম ফাইনাল ল্যাপে আমরা চলে এসেছি। দুজনের কাছে জিজ্ঞেস করে নেবো যে ইন্সপিরেশন যদি বলা হয়, যে কোন একজন আইডল যাকে দেখে তোমরা হয়তো নিজেদের ক্যারিয়ার পাথগুলো ডিজাইন করেছো বা তাকে সামনে রেখেছো, তো তোমাদের ক্ষেত্রে কি সব থেকে বড় ইন্সপিরেশন তোমাদের কাজের ক্ষেত্রে? আমার হচ্ছেন হ্যাঁ দুজন, একজন হচ্ছেন নাসিরউদ্দিন শাহ আর একজন হচ্ছেন রবার্ট ডি নিরো। মানুষ তারান্তিনো, কোয়েন্টিন তারান্তিনো, বিকজ ওনার সব ছবিগুলোতে একটা শক ভ্যালু থাকে, প্রচুর এভরি ফিল্ম হ্যাজ এ শক ভ্যালু, সো দ্যাট রিয়েলি হিটস মি। আর সেকেন্ড অফ কোর্স আমাদের সত্যজিৎ রায়, ম্যাথমেটিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান একই সঙ্গে শক ভ্যালুস। একদম ফাইনালি আড্ডার একেবারে লাস্ট মোমেন্টে পৌঁছে গেছি। এখনো অবধি যারা দেখেননি 89 তাদের জন্য, সেই দর্শকদের জন্য কি মেসেজ আপনি রাখতে চাইছেন? হ্যাঁ 89 দেখুন, because it's again as everybody says a different film. Interesting story. ব্যাপারটা হচ্ছে ওই এই যে we've come to such a stage in time where the story and the script is the most important thing, content, you know, based high on content. So এই কন্টেন্টটা খুবই ভালো, it's an intelligent film through a lot of layers, অনেক layers আছে, and হ্যাঁ it's a thriller. নেক্সট টাইম ডেফিনেটলি এই থ্রিলটার রহস্য সন্ধান হবে যে হ্যান্ডসাম সাদাফের ইন্ডাস্ট্রিতে ঠিক কোথায় কোথায় কি কি গল্প চলছে, সেটা আমরা ডেফিনেটলি নেক্সট এপিসোডে জানবো। বাট তার আগে আমাদের যারা দর্শক তাদের জন্য কোন মেসেজ পাঠাতে চাও মনোজ? 89 এই জন্যই দেখবেন কি আমরা খুবই কনফিডেন্ট ইন দ্য সেন্স কি আমাদের যতগুলো ফিডব্যাক এসছে ফ্রম দর্শকরা সব জায়গা থেকে, ফ্রম ফেসবুক, ফ্রম ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্রম মাই ফ্রেন্ডস, দেয়ার ফ্রেন্ডস, তা আমরা যখন হলে গেলাম, ইনফ্যাক্ট বোথ শতাফ নিয়ে আমরা হলে গিয়ে মানে জাস্ট শো হওয়ার পর লোকদেরকে জিজ্ঞেস করছিলাম, হলে ঘুরছিলাম, তো অনেকজন এসে বললো কি আমার একজন বন্ধু বললো আমাকে দেখতে, যে তাকে আমি চিনি না, তার বন্ধুকে আমি চিনি না, বা দেন সাম ফ্রেন্ড টোল্ড কি এই ছবিটা মিস করো না। সো আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং, যদি বন্ধুরা রিকমেন্ড করছে ছবিটা, প্লিজ ওয়াচ ইট। অ্যান্ড ইউনো আই ক্যান কনফিডেন্টলি সে এরকম ছবি বাংলা সিনেমাতে হয়তো দেখেছেন মেবি ওয়ান্স, বাট আমি তার থেকে বেশি বলতে পারবো না। শুধু শেষ মুহূর্তে, মানে শেষ হয়ে হইল না শেষের মতো যে শেষ প্রশ্নটা থেকে যাচ্ছে বাকি, সেটা হচ্ছে মনোজ প্লিজ বলে দাও চুপি চুপি, কে তোমাকে মাথায় পরালো টুপি?
শো এইটা আসলে তুমি টুপি পরে বসে আছো, ন্যাশনাল জিওগ্রাফিকের কোনো দুষ্টু কোনো ক্রিচার তাকে টুপি পরতে বাধ্য করে না না, ন্যাশনাল জিওগ্রাফিক ইনফ্যাক্ট ওরা আমাদের জন্য টুপি একটা করলো, which had the 89 লোগো আর ন্যাশনাল জিওগ্রাফিকের লোগো। Oh, wow. তো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল আমাদের সাথে 89 এর সাথে যে we've gone together, we've come together, it is history, আমাদের জন্য it is history, মানে ন্যাশনাল জিওগ্রাফিক উইথ বাংলা সিনেমা। এক্স্যাক্টলি। তো আমাদের মানে যখন আমরা সবাইকে বললাম কি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ইজ জয়নিং উইথ আস, এভরিবডি ওয়াজ amazed কি ওয়াও। তো ইটস সাচ আ হিউজ এন্টিটি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এন্টিটি একজন, অ্যান্ড দে হ্যাভ স্টার্টেড ইন বাংলা, বাংলার সাথে আমাদের বাংলা ছবির সাথে যুক্ত হয়ে আমি আশা করি আরো ছবির সাথে হবে। সো নো উই নিড দ্যাট কাইন্ড অফ আ গ্লোবাল সাপোর্ট, এই গ্লোবাল সাপোর্টটা আসবে থ্রু দিস। সো নেক্সট টাইম যখন আসবো তখন মনোজের ক্যাপে অনেকগুলো পালক থাকবে, এনজয় করতে থাকুন অবলায় আড্ডা। এখন বলবো টাটা গুড বাই, ফিরে আসবো নেক্সট দিন এই সময় এই চ্যানেলে অবলায় আড্ডায় আরো পাগলামি নিয়ে। আমি নীলাঞ্জন, টিল দেন ভীষণ ভালো থাকবেন।